দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও প্যাকেজিং শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ট্রাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর। সাফিউস সামি আলমগীর, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে। করোনার এই প্রভাবে আমরা জানি বেশিরভাগ সেক্টরেই আসলে একটা নেগেটিভ ট্রেন্ড ছিল, বেশিরভাগ সেক্টর অনেক চ্যালেঞ্জ ফেস করেছে। সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে আপনাদের যে প্যাকেজিং সেক্টর অনেক সম্ভাবনাময় একটা সেক্টর, সেই সেক্টরে আসলে কেমন প্রভাব ছিল, কি চ্যালেঞ্জ ছিল, অথবা কোনো অপরচুনিটিও ছিল কিনা, সবকিছু মিলে জানতে চাই। জি ধন্যবাদ। দেখুন, আসলে আমরা যদি কারেন্ট বাংলাদেশে বিজনেস বা ইভেন আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি নিয়ে আলাপ করতে চাই, তাহলে আসলে কোভিড-19 বা করোনা ভাইরাসের যে নেগেটিভ ইম্প্যাক্ট, এটা কিন্তু সবার আগে চলে আসে। সো বাংলাদেশেও সব ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের মতো বাংলাদেশেও কিন্তু কোভিড-19 এর একটি নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখেছি। ছোট বড় সব শিল্প প্রতিষ্ঠান বা সব ইন্ডাস্ট্রিতেই কিন্তু আসলে কম বেশি ইম্প্যাক্ট হয়েছে। আমি যদি আপনাকে বলি যে বিশেষ করে আমরা এই 2020 এই বছরটা সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়ার্টার, মানে লাস্ট 6 মান্থস যদি আমি বলি, আসলে ব্যবসায়িক দিক থেকে আমাদের কিন্তু সময়টি একটু খারাপই গেছে বা এখনো যাচ্ছে। যদিও বাংলাদেশ চেষ্টা করছে এবং মোটামুটি বেশ সাকসেসফুলি বেশ কিছু ক্ষেত্রে আমরা রিকভার করতে পেরেছি, বাট স্পেসিফিক কিছু সেক্টরে কিন্তু আমরা শুরু থেকেই কিছু প্রবলেম ফেস করেছি। যেরকম আমি যদি বলি, আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি যেটা আছে, কটেজ বা মাইক্রো ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, রিয়েল এস্টেট সেক্টর, ইভেন এক্সপোর্ট, এই ক্ষেত্রে যদি আমি বলি যে যেখানে গার্মেন্টস 80 to 85% আমাদের কন্ট্রিবিউট করে, সেখানে আপনি জানেন যে আমরা কিন্তু আসলে বেশ বড় একটা অর্ডার ক্যান্সেলেশন বা অর্ডার ডিলে এই জাতীয় কিছু ইস্যু কিন্তু আমরা ফেস করেছি। এবং আমরা এখন হয়তো অনেকটাই কিছু কিছু ক্ষেত্রে রিকভার করতে পেরেছি বা রিকভার করছি। সো সেটা যেরকম একদিক দিয়ে আছে, বাট কিছু কিছু ইম্প্যাক্ট কিন্তু এই কোভিড-19 এর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু লং টার্ম, এবং সেগুলো কিন্তু আমাদের লং টার্ম ইকোনমিক গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যে টার্গেট ছিল, সেই টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে হয়তো কিছুটা আমরা প্রবলেম ফেস করব। পাশাপাশি যদি আমি বলি যে আসলে কিছু পজিটিভ জিনিস যদি আমি হাইলাইট করি, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের অন্যান্য দেশের তুলনায় রিসেন্টলি আপনি জানেন যে IMF একটা স্ট্যাটিস্টিক্স তাদের প্রেডিকশন দিল যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে জিডিপি গ্রোথের কথা তারা প্রেডিক্ট করছে অ্যাবাউট ক্লোজ টু 4%, 3.8%, যেটা কিন্তু ইভেন কোভিড-19 শুরুতেও কিন্তু এটা প্রেডিক্ট করা হয়েছিল যে অ্যাবাউট 2% হয়তো আমাদের জিডিপি এবছর গ্রোথ হবে। কিন্তু ফরচুনেটলি আমরা কিন্তু সেখান থেকে অনেকটা রিকভার করে একটা ভালো জায়গায় এসেছি। এবং আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি যেগুলো রাইজিং ইকোনমি আছে সেগুলোর সাথে যদি আপনি কম্প্যারিজন করেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ কিন্তু আপনি চায়না বলি, ভিয়েতনাম বলি, যেসব এই চায়না ভিয়েতনাম এই দেশগুলো কিন্তু আপনি জানেন কোভিড-19 এর শুরু থেকে চায়নার পরে আসলে আমাদেরকেই রাখা হচ্ছে, আসলে অবস্থানটা কিন্তু আমাদেরই চায়নার পরে। রাইট। ইভেন আমি বলবো জিডিপি গ্রোথ যদি আপনি দেখেন, চায়না কিন্তু 1.9% কিন্তু ওদের বলা হচ্ছে যে 2020 তে ওদের জিডিপি গ্রোথের প্রেডিকশন, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশন অলমোস্ট 4%, যেটা কিন্তু আসলে সত্যি কথা বলতে একটা মিরাকল, এন্ড উই আর ভেরি ফরচুনেট যে আমরা মোটামুটি রিকভার করে একটা স্টেবিলিটি একটা আমরা অ্যাচিভ করতে পেরেছি ইন টার্মস অফ আমাদের যে বিজনেস সিনারিও এই কোভিড বা এই প্যান্ডেমিকের মধ্যে। সাথে যদি আমি পাশাপাশি আপনি অন্যান্য যে দেশগুলো আছে রাইজিং ইকোনমি বলতে, যেটা মালয়েশিয়া, থাইল্যান্ড, এরা কিন্তু 6-7 বা 8% কিন্তু নেগেটিভ গ্রোথ হচ্ছে, তাদের পজিটিভ গ্রোথের জায়গায় তাদের কিন্তু নেগেটিভ গ্রোথ হচ্ছে, জিডিপি সংকুচিত হচ্ছে। জি, এবং আমাদের যদি নেইবারিং কান্ট্রি, মানে আমি যদি ইন্ডিয়ার কথা বলি, তাহলে আপনি জানেন যে অ্যাবাউট 10% কিন্তু নেগেটিভ গ্রোথ বলা হচ্ছে, ইভেন মোর দ্যান 10% নেগেটিভ গ্রোথ ইন্ডিয়ার ক্ষেত্রে, যেটা কিন্তু যদিও আমাদের সোশিও কালচারাল যেহেতু বেশ কিছু সিমিলারিটিস আছে আমাদের নেইবারিং কান্ট্রির সাথে, সেই হিসেবেও যদি আপনি কম্পেয়ার করেন যে অনেক বড় একটা সেটব্যাক হয়ে যাবে ইন্ডিয়ার জন্য। এবং পাশাপাশি আমরা কিন্তু অনেকখানি একটা ভালো জায়গায় নিজেদেরকে দেখতে পাচ্ছি। অবশ্য এই ব্যাপারে অনেকগুলো ইস্যু বা অনেকগুলো ফ্যাক্টর আছে, যেরকম আমি বলবো যে এটা শুধু এই কোভিড-19 ম্যানেজমেন্টটা বা ক্রাইসিস ম্যানেজমেন্টটা কিভাবে করে আমাদের বাংলাদেশ সরকার করতে পেরেছে, সেটাও কিন্তু একটা বড় সিগনিফিক্যান্ট রোল এখানে প্লে করেছে। আমি যদি বলি যেরকম আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসিশনগুলো নেওয়া হয়েছিল, যে আমাদের এসেনশিয়ালস, ডেইলি এসেনশিয়াল যে ইন্ডাস্ট্রিগুলো বা সার্ভিসগুলো আছে, সেগুলো কিন্তু মোটামুটি আমরা লিমিটেড স্কেলে হলেও কন্টিনিউ করেছি ডিউরিং দ্য কোভিড পিরিয়ড।
আবার যেগুলো হয়তো নট সো এসেনশিয়াল আপনার সেক্টরগুলো ছিল, ইন্ডাস্ট্রি ছিল, সার্ভিস ছিল, সেগুলো কিন্তু একটু রেস্ট্রিকশনের মধ্যে আমরা শুরুতে রেখেছিলাম। তো এই পলিসিগুলো এবং সাথে আপনি পাশাপাশি যে আমরা বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু বিজনেস ফ্রেন্ডলি এই প্যান্ডেমিকের মধ্যে আমরা বেশ কিছু পলিসি দেখেছি। ইভেন আপনি যদি স্টিমুলাস প্যাকেজের কথা চিন্তা করেন, খুব সাকসেসফুলি খুব বড় একটা স্টিমুলাস প্যাকেজ কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে এবং ইমপ্লিমেন্ট হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে হচ্ছে। এবং ট্রেডিশনালি আপনি জানেন যে স্টিমুলাস প্যাকেজ কিন্তু আসলে সাধারণত লার্জ এন্টারপ্রাইজ গুলোকে কিন্তু কভার করা হয়, সাথে হয়তো এসএমই কেও কভার করা হয়, কিন্তু এবার স্পেসিফিকলি কিন্তু বাংলাদেশ সরকার চেষ্টা করেছে যে সিএমএসএমই যেগুলো আছে, মানে আমি যদি বলি কটেজ অ্যান্ড মাইক্রো, সাথে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে, সেগুলোও কিন্তু খুব স্টিমুলাস প্যাকেজের নেটের আন্ডারে কিন্তু আনা হয়েছে। এবং এটা কিন্তু আসলে আমাদের আজকে যে আমরা একটা রিকভারির দিকে যাচ্ছি বা রিকভারি একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এটা কিন্তু একটা খুব বড় একটা কন্ট্রিবিউশন আমি মনে করি যে আমাদের এই স্টিমুলাস প্যাকেজ এবং বাংলাদেশ ব্যাংকে বা বাংলাদেশ সরকারের যে পজিটিভ কিছু পলিসি নেওয়া হয়েছে প্যান্ডেমিকের মধ্যে, সেটা কিন্তু একটা বড় রোল প্লে করেছে। অবশ্যই আমরা এসব বিষয় নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। জি দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ একশো বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও প্যাকেজিং শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ট্রাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীরের সঙ্গে। জনাব সাফিউস সামি, আমরা বিরতির আগে ওভারঅল অর্থনীতি নিয়ে আপনার কাছে জানছিলাম। আপনি বলছিলেন যে এক্সপোর্টে একটা ভালো গ্রোথ রয়েছে, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে আমদানিতে আমরা তো দেখছি বেশ খানিকটা স্লোথ গতি, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? বিশেষ করে আমি জানতে চাইবো যে প্যাকেজিং এই সেক্টরে আমরা যতটুকু জানি যে বেশিরভাগই আসলে র মেটেরিয়াল বেশিরভাগই আসলে আমদানি করতে হয়, সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? জি, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর একটা টপিক রেইজ করেছেন। আসলে সত্যি কথা বলতে যে এই কোভিড-19 শুরু হওয়ার পর থেকেই আমরা কিন্তু ইম্পোর্টে বেশ কিছু কিন্তু আমরা শর্টফল দেখেছি। আমাদের যে ইম্পোর্ট টার্গেটটা ছিল, অথবা আমরা যেহেতু আমাদের প্যাকেজিং ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমি স্পেসিফিকলি কথা বলি, আমরা কিন্তু ইম্পোর্ট বেসড র মেটেরিয়াল, আমাদের মোস্ট অফ দ্য র মেটেরিয়ালস আর ইম্পোর্ট বেসড। সো এখানে কিন্তু একটা বড় আমরা ধাক্কা করোনা ভাইরাসের কারণে পড়েছে। কারণ হচ্ছে যে আমরা যে সাপ্লাই চেইন ডিসরাপশন যেটা হয়েছে, আপনি জানেন যে আমরা অনেকগুলো দেশ অনেক রেস্ট্রিকশনের মধ্যে ছিল, অনেক লকডাউনের মধ্যে ছিল। ইভেন আপনি যদি শিপিং লাইনের কথা বলেন, আমাদের পোর্টগুলোর কথা বলেন, ইভেন লোকাল ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্সে কিন্তু নানা রকম রেস্ট্রিকশন বা লকডাউনের কারণে সাপ্লাই চেইনটা ডিসরাপশন হয়েছে। এবং এই সাপ্লাই চেইন ডিসরাপশনের কারণে কিন্তু আপনি বেশ কিছু র মেটেরিয়ালের প্রাইস হাইক হয়েছে। আপনি কান্ট্রি অফ অরিজিন, আমরা যেগুলো যে দেশ থেকে আনতাম আগে, আমাদের সোর্স করতাম র মেটেরিয়াল গুলো, সেগুলো সোর্সও হয়তো অনেক ক্ষেত্রে আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে। তো এখানে কিছু চ্যালেঞ্জেস যেহেতু আমাদেরকে ফেস করতে হয়েছে, সাথে সাথে কিন্তু অপরচুনিটিও কিছু চলে এসছে আমাদের কাছে। যেরকম আমি যদি বলি যে অনেক অনেক কিন্তু প্রোডাক্ট কিন্তু বা অনেক র মেটেরিয়াল কিন্তু লোকালি ম্যানুফ্যাকচার করার কথা কিন্তু এখন অনেক আমরা আমাদের সেক্টরে কিন্তু অনেকে চিন্তা করছেন। ইনফ্যাক্ট এটা ওয়ার্ল্ড ওয়াইডই চিন্তা করছে ডোমেস্টিক প্রোডাকশনটা কিভাবে বাড়ানো যায় বা ডোমেস্টিক সোর্সিংটাকে কিভাবে করে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্যাকেজিং সেক্টরটা অনেক বড় একটা সেক্টর। সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে এই সেক্টরের আসলে আমাদের এখন উৎপাদনটা আসলে কি পর্যায়ে হচ্ছে, বিশেষ করে একটু জানতে চাইবো এক্সপোর্টের ক্ষেত্রে আসলে আমাদের অবস্থানটা এই মুহূর্তে কেমন? জি, দেখুন, আমরা কিন্তু 80s এর পরেই কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু প্যাকেজিং ইন্ডাস্ট্রিগুলো গ্রো করা শুরু করে। বর্তমানে প্রায় 100টার মতো কোম্পানি এই সেক্টরে কাজ করছে এবং মোটামুটি ভাবে কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট আমরা প্যাকেজিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। মোটামুটি আমাদের দেশে যদি আমি ব্রডলি আপনাকে বলি, আমরা যে প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো নিয়ে কাজ করি সেগুলো মোস্টলি ফর প্রসেসড ফুড বা ফুড প্যাকেজিং, ফার্মাসিউটিক্যাল, টোবাকো, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার। সো এই সেক্টরগুলো কিন্তু মোটামুটি আমরা কভার করছি। ডোমেস্টিক মার্কেটে যেরকম আমরা যে কোম্পানিগুলো আছে বা আমাদের যে কাস্টমার গুলো আছে, তাদের মোটামুটি প্যাকেজিং গুলো ভাবে কিন্তু আমরা প্যাকেজিং গুলো সাপ্লাই করতে পারছি। এর পাশাপাশি আপনি জানেন যে আমাদের কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি আছে। এক্সপোর্টের ক্ষেত্রে যেহেতু আমরা অলরেডি কিন্তু আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো কিন্তু থ্রু আওয়ার কাস্টমার্স, যদি আমি বলি যে যেসব কোম্পানি আমাদের কাছ থেকে প্যাকেজিং ম্যাটেরিয়াল নিয়ে তারা ফুড প্রসেসিং ইউনিটে ইউজ করে, সেগুলো কিন্তু তারা অলরেডি 100টা দেশের উপরে এক্সপোর্ট করছেন। তো সেখানে কিন্তু আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো সেই স্ট্যান্ডার্ড বা সেই কমপ্লায়েন্স গুলো কিন্তু ফলো করেই কিন্তু আমাদের বানাতে হচ্ছে, যাতে
এক্সপোর্ট যখন হচ্ছে আমাদের বাংলাদেশে ফুড আইটেমগুলো বা ম্যাটেরিয়ালগুলো, তখন কিন্তু যাতে আমাদের প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারে বা সেই স্ট্যান্ডার্ডটা যাতে ফলো করতে পারে। সো একটা সার্টেন স্ট্যান্ডার্ড যেহেতু আমরা অ্যাচিভ করে ফেলতে পেরেছি, এখন শুধু প্যাকেজিং ম্যাটেরিয়াল এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সুযোগ আমাদের ক্ষেত্রে ক্রিয়েট হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের এবং ওয়ার্ল্ড ব্যাংকের পার্টনারশিপে একটা প্রজেক্ট গভর্নমেন্টের আছে, সেটা হচ্ছে EC4J। আপনি জানেন এটা এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস। সেখানে আসলে আমরা কিন্তু প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং, লেদার গুডস এবং ফুটওয়্যার, এই 4টা সেক্টর নিয়ে মানে RMG পাশাপাশি আমরা আরো ডাইভার্সিফাই এক্সপোর্ট প্রোডাক্ট লাইনগুলোকে বা সেক্টরটাকে কিভাবে করে আমরা ডাইভার্সিফাই করতে পারি সেটা নিয়ে কাজ করার জন্য কিন্তু অলরেডি এই 4টা সেক্টরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিলেক্ট করা হয়েছে এবং এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং এঙ্গেজমেন্টের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে এক্সপোর্টের ব্যাপারে যথেষ্ট কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক সম্ভাবনাময় সেক্টরে আরো উন্নয়নের জন্য আসলে সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে আপনাদের? দেখুন, সরকারের কাছে আসলে যেহেতু যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানই আপনি জানেন বা যে কোনো সেক্টর বা ইন্ডাস্ট্রি গ্রোথের পিছিয়ে কিন্তু স্বাভাবিকভাবে যেরকম প্রাইভেট সেক্টরের একটা ভূমিকা থাকে, পাবলিক সেক্টরের ভূমিকাটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশে কিন্তু আসলে আমরা যদি বলি যে ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স আমরা কিন্তু বেশ বিজনেস ফ্রেন্ডলি কিন্তু আমরা পলিসি দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু আমি সেই অপরচুনিটি যেগুলো আছে বা যেই অ্যাডভান্টেজ গুলো আমাদের আছে সেটা পাশাপাশি যদি আমি একটু চ্যালেঞ্জ নিয়ে আলাপ করি, দেখো আমাদের এখানে ইজ অফ ডুইং বিজনেসে আপনি জানেন যে আমরা বিজনেসে অন্যান্য ইন্ডেক্সে পাশাপাশি সোশ্যাল ইন্ডেক্স গুলোতেও আমরা অনেক দেশের থেকে এগিয়ে থাকলেও আমরা কিন্তু ইজ অফ ডুইং বিজনেসে অনেকখানি পিছিয়ে আছি। আপনি যদি দেখেন আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত যদি একটি ফ্যাক্টরি বিল্ডিং এর আপনি পারমিশন নিতে চান তাহলে কিন্তু আপনার অন অ্যান অ্যাভারেজ আপনার 280 দিনের মতো কিন্তু চলে যায়। এবং এই পাশাপাশি কিন্তু অনেকগুলো সার্ভিস আছে, আপনি জানেন আমাদের গভর্নমেন্টের 30 থেকে 35টা বিভিন্ন লাইসেন্স ডিপার্টমেন্টের কাছ থেকে লাইসেন্স নিতে হয়, পারমিশন নিতে হয় যে কোনো ইন্ডাস্ট্রি ব্যাপারে। এখানে কিন্তু একটা সার্টেন সময় লেগে যায় বা কিছু কমপ্লিকেশন কিন্তু এখানে থেকে যায়। এই জিনিসগুলো যখন আমরা ওভারকাম করতে পারবো, এবং এটা নিয়ে অলরেডি কাজ চলছে, ওয়ান স্টপ সলিউশন নিয়ে কাজ চলছে, বেজা অলরেডি আপনি জানেন এটা নিয়ে কাজ করছে, এর আগে বিডা বা বিনিয়োগ বোর্ড তারাও এটা নিয়ে কাজ করেছে। সো এখানে কিন্তু সেই সুযোগগুলো আছে। এই ওয়ান স্টপ সলিউশনটা যদি আমরা সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা সার্টেন ইজ অফ ডুইং বিজনেসে কিন্তু আমরা একটা সার্টেন জায়গায় পৌঁছাতে পারবো, যেটা কিন্তু পলিসিগতভাবে আসলে আমাদের ব্যবসায়ীদের কিন্তু সবচেয়ে বড় চাওয়া এটাই যে আমাদের ব্যবসা করার যে প্রসেসটা সেগুলো যতটা আরো সিম্পলিফাইড করা যাবে তত কিন্তু আমাদের জন্য, আমাদের গ্রোথের জন্য বা আমাদের ডেভেলপমেন্টের জন্য সেই সুযোগগুলো সৃষ্টি হবে। অবশ্যই আমরা জানি যে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট কিন্তু পাস হয়েছে, তো আমরা প্রত্যাশা করব সেটা যেন নিশ্চিত হয়। একটু জানতে চাইবো যে একদম শেষের দিকে একটু জানতে চাই যে কর্মসংস্থানের জন্য আসলে কতটা সম্ভাবনাময় আসলে এই সেক্টরটা? হ্যাঁ দেখুন, কর্মসংস্থানের জন্য যেহেতু ইটস আ ডেভেলপিং সেক্টর, সো ডেফিনেটলি কর্মসংস্থানের জন্য এটা এখানে কিছু কিন্তু আপনি জানেন যে আমাদের প্যাকেজিং সেক্টর যেহেতু আমরা প্রিন্টিং, প্যাকেজিং, লেমিনেশন এগুলো সবকিছুর সাথেই জড়িত, এখানে কিন্তু বেশ স্কিলড ওয়ার্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের একটা সার্টেন এমপ্লয়মেন্ট কিন্তু ক্রিয়েট করতে পেরেছি আমাদের সেক্টর থেকে। আমরা অল টুগেদার আমি যদি বলি বাংলাদেশ পার অ্যানাম আমরা প্রায় 1 লাখ মেট্রিক টন কিন্তু প্রোডাকশন হচ্ছে, 3000 কোটি টাকার একটা বাজারে পরিণত হয়েছে। ইভেন আমি যদি ওভারঅল প্লাস্টিক সেক্টর বলি, প্লাস্টিক সেক্টরে 20% কন্ট্রিবিউশন কিন্তু আমরা করছি এই প্যাকেজিং সেক্টর থেকে। তো এখানে বেশ কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে এবং আরো নতুন নতুন ইনভেস্টমেন্ট আসছে। আপনি জানেন বাংলাদেশে ইভেন এই করোনার মধ্যেও অনেক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসছে এবং অনেক কোম্পানি এসছে যারা ডিরেক্টলি ফুড নিয়ে বা এগ্রি বিজনেস নিয়ে বা এগ্রি প্রোডাক্টস নিয়ে কাজ করতে চায়। এক্ষেত্রে জাইকারও বেশ কিছু কাজ হচ্ছে যাতে আমরা আমাদের যে সিজনাল যে ফুড গুলো আছে সেগুলো, যেগুলো পেরিশেবল আইটেম যেগুলো আছে সেগুলো যাতে আমরা প্রসেস করে বাংলাদেশ ডোমেস্টিক মার্কেটে আমরা যাতে দিতে পারি এবং এক্সপোর্ট করতে পারি। তো স্বাভাবিকভাবে সেই সেক্টরগুলো যেহেতু ডেভেলপ হচ্ছে, আমাদের এই প্যাকেজিং সেক্টরটাও ডেভেলপ হচ্ছে এবং এখানে আমরা যথেষ্ট এমপ্লয়মেন্ট সুযোগ বা সুবিধা কিন্তু ভবিষ্যতে এমপ্লয়মেন্ট আরো বাড়বে সেই প্রত্যাশা আমরা করছি। আমি একদম ছোট করে 30 সেকেন্ডে জানতে যাচ্ছি ট্রাম্পাকো নিয়ে, ছোট করে একদম 30 সেকেন্ডে। জি, আমরা ইটস আ 40 ইয়ার্স ওল্ড কোম্পানি, 40 বছর ধরে আমরা কাজ করছি। আমরা যেটা বললাম ব্রডলি আমরা
ফুড, টোবাকো অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, সাথে পার্সোনাল কেয়ার অ্যান্ড কসমেটিক্স, এই ম্যাটেরিয়ালগুলো প্যাকেজিং আমরা করি। অ্যান্ড এটা একটা বিজনেস টু বিজনেস। তো এখানে আসলে আমরা আমাদের বিভিন্ন মাল্টিন্যাশনাল এবং লোকাল বিগ কনগ্লোমারেট যারা আছেন ফুড নিয়ে, ফার্মাসিউটিক্যাল নিয়ে কাজ করেন, আমরা তাদের প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই করি। এবং এখানে আমাদের কিন্তু সেই কমপ্লায়েন্স, যেহেতু আপনি জানেন যে এই বড় বড় কোম্পানিগুলো বা এই বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একটা কমপ্লায়েন্স কিন্তু আমাদেরকে ফলো করতে হয়, যেহেতু এই প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো ডিরেক্টলি এই ফুড বা এই প্রোডাক্টটা কন্ট্যাক্টে আসে। সুতরাং সেই স্ট্যান্ডার্ডগুলো বা সেই কমপ্লায়েন্স গুলো মেনটেন করে যাতে আমরা চলতে পারি। অবশ্যই আমরা ট্রাম্পাকোর জন্য শুভ কামনা আমাদের তরফ থেকে, এবং আমরা প্রত্যাশা করব সেক্টরও অনেক দূর এগিয়ে যাবে, সে প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও প্যাকেজিং শিল্প খাতের নানা দিক ও করণের কথা বলছিলেন বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ট্রাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউসামি আলমগীর। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 1:30 আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।